জি, ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমি মূলত গতকালে আমি বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু যেটা ছিল যে আউটসোর্সিং যে নীতিমালা 2025 যেটা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভাষ্যমতে আউটসোর্সিং কর্মী ভাই বোনদের জন্য বৈশাখী উপহার হিসাবে ঘোষণা করেছেন। তো এই উপহারে আসলে আমরা কি পেলাম বা কতটুকু পেলাম বা আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে দাবি ছিল, কারণ যেহেতু বিষয়টার সাথে শুরু থেকে আমি আপনাদের সাথে আছি, সুতরাং আমাদের চাওয়ার বিষয়টা, আমাদের দাবির বিষয়টা আমরা সেই সম্পর্কে অনেক সচেতন। তো সেটা আসলে কতটুকু পূর্ণ হলো, মূলত এই বিষয়ে কিছু প্রশ্ন আপনাদের আছে এবং আমারও কিছু বলার আছে, সেইগুলোই আমরা আজকে একটু আলোচনা করব। তো কেউ একটু বলবেন যে আসলে আমাকে একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমি 8টায় আপনাদের সামনে এসে হাজির হয়েছি এবং এই লাইভে আমি আপনাদের কিছু প্রশ্ন আপনারা করবেন, অবশ্যই আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো করবেন, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। জহিরুল ইসলাম, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো আপনারা শুনতে পাচ্ছেন সুন্দর করে, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। রাজশাহী জেলা থেকে আপনার লাইভে, জি ধন্যবাদ আপনাকে। সুজন সূত্রধর স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ মন স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য, যদিও লাইভে সেটা সম্ভব না হলেও পরবর্তীতে সময় সুযোগ মতো অবশ্যই আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবো। এবং আমি বরাবরই আপনাদের প্রশ্ন সম্পর্কে খুব সচেতন এবং আপনারা অবশ্যই জবাব পাওয়ার জন্যই আপনারা আমাকে লিখেন এবং আপনাদের প্রতি এবং আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ। আমরা মূল কথায় আসি, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে বৈশাখী উপহার আসলে আমাদের জন্য কি নিয়ে আসলো। দেখুন, আমাদের কাছে সবথেকে আলোচিত একটি বিষয় ছিল এবং যে বিষয়টা নিয়ে আমরা একাধিকবার বিভিন্ন ফোরামে কথা বলেছি, শুধু ফোরামে কথা বলেছি না, আপনাদের সাথে রাজপথেও দাঁড়িয়েছি এবং মহামান্য আদালতেও আপনাদের পক্ষে দাঁড়িয়েছি। সেটি হচ্ছে 2018 সালের নীতিমালা। এবং আপনারা যারা আমাকে ফলো করেন বা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে একাধিক জায়গায় আমি বলেছি যে 2018 সালের নীতিমালা আমার আউটসোর্সিং ভাই বোনদের কোনো অধিকার কোথাও রক্ষা করা হয়নি। সেটি ছিল মূলত একটি কোম্পানির সুবিধা দেওয়ার জন্য একটি নীতিমালা এবং সেখানে যে বিষয়গুলো ছিল সম্পূর্ণভাবেই একটা ম্যান পাওয়ার বিজনেসের মতো ও একটা মডার্ন স্লেভারি সিস্টেমের মতো একটা কোম্পানিকে, অর্থাৎ মধ্যস্বত্বভোগী একটা কোম্পানিকে মাঝে বসে দেওয়া হয়েছে। সেখানে কোনো রুলস রেগুলেশন ছিল না। সেখানে তারা কাদেরকে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ করবে, তাদের কি অধিকার থাকবে, আমার আউটসোর্সিং ভাই বোনদের যাওয়ার কোনো জায়গা থাকবে কিনা, তাদের কি রাইটগুলো তারা পাবে, সেই বিষয়ে নাথিং এলস, কিছুই ছিল না। এই বিষয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলেছি এবং আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে জানেন যে যখন এই নীতিমালাটা হয়, যখন আউটসোর্সিং ভাই বোনেরা এই নীতিমালাটা মেনেই নিজেদের কষ্টটা বুকে চেপে রেখেই এই চাকরিটা করছিলেন নিজেদের প্রয়োজনের তাগিদে, পরিবার পরিজনের তাগিদে, ঠিক তখনই 2020-21 সালেই আমি এই নীতিমালাটা চ্যালেঞ্জ করে মহামান্য আদালতে একটি রিট পিটিশন ফাইল করেছিলাম। এবং আপনারা জানেন যে আদালতের প্রক্রিয়া যেহেতু একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেটা স্টিল পেন্ডিং, এখনো সেটা শুনানির জন্য পেন্ডিং আছে। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে বিশেষত যারা আউটসোর্সিং ভাই বোনদের যারা নেতৃত্ব দেন, আমি অবশ্যই তাদেরকে অতি কৃতজ্ঞ এবং তাদের যে প্রচণ্ড রকম ডেডিকেশনের কারণে এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সাংগঠনিক, আমি বলবো যে অত্যন্ত দক্ষতার সাথে তারা তাদের সমস্যাগুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত এবং বিভিন্নভাবে জমায়েত হয়ে, আপনারা জানেন যে তারা নানাভাবে অত্যাচার এবং মারধর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়েও তারা কিন্তু রাজপথে তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন।
এবং আমি আউটসোর্সিং নেতৃবৃন্দকে আরও বেশি ধন্যবাদ জানাতে চাই যে তারা শুধু রাজপথেই তাদের দাবিটা উঠে ধরেন নাই, তারা সরকারের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে একটা পরিপূর্ণ একটা আলোচনা সভার আয়োজন করেছিলেন এবং যেখানে যারা সেই কমিশনে আলোচনায় ছিলেন তারা স্বীকার করেছিলেন যে তারা প্রথমবারের মতোই এই আউটসোর্সিং ভাই বোনদের যে তারা যে এইভাবে তারা যে তাদের অধিকার বঞ্চিত হয়, এভাবে তারা যে সমস্যার সম্মুখীন হয়ে আছেন, এই বিষয়টা ফর দ্য ফার্স্ট টাইম তারা জানতে পেরেছেন। এবং সেখানে আপনাদের প্রতিনিধি হিসাবে আমিও উপস্থিত ছিলাম এবং আমরা সবাই মূলত যে বিষয়গুলো বলেছিলাম, আমাদের একটি দাবি ছিল চাকরি স্থায়ী বা জাতীয়করণ, সেটি তো আমাদের মূল দাবি, বড় দাগের। দ্বিতীয় বিষয়টি ছিল যে অবশ্যই এখানে কোম্পানিটাকে বাতিল করতে হবে, কারণ কোম্পানি আমাদের একটা একেবারে মধ্যস্বত্বভোগী এবং তারা আমাদের সাথে একটা মানে ম্যান পাওয়ার বিজনেসের মতো করে, তাদের কোনো প্রয়োজন নাই, যেহেতু রাষ্ট্রীয় বেতন থেকে রাজস্ব থেকে আমাদের বেতন দেওয়া হয় এবং একটা সরবরাহকারী মাঝে বসিয়ে দিয়ে এটার কোনো প্রয়োজন নাই। সরাসরি আমরা যারা সেবা দিচ্ছি আমাদের সাথে সরকার বা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর বা প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে চুক্তি করতে পারে এবং তারা আমাদের রাইটটাকে সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতে পারে। এটা আমাদের একটা দাবি ছিল যে আমরা কোম্পানিকে চাই না, কারণ কোম্পানির আমরা অনেক অনিয়ম দেখেছি, কোম্পানি দ্বারা অনেক নির্যাতনের বিষয়টা আমাদের কাছে রেকর্ড হিসাবেও আছে, সেই বিষয়টা আমরা সেখানে তুলে ধরেছিলাম। আমাদের আরেকটি বিষয় ছিল যে আমাদের কোনো উৎসব মানে আমাদের কোনো বোনাস এটার মধ্যেই আমরা নেই, এগুলো চরম একটা বৈষম্য। এবং আমি একাধিকবার দেখেছেন আমার ভিডিওতে বিভিন্নভাবে বলেছি যে চরম বৈষম্য। একই অফিসে কেউ উৎসব ভাতা পাচ্ছে, বোনাস পাচ্ছে, আর সেই অফিসে আরেকটা মানুষ যে উৎসব ভাতা বোনাস থেকে বঞ্চিত হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটার থেকে ইনহিউম্যান আচরণ, অমানবিক আচরণ আসলে আর কিছু হতে পারে না। কারণ সেবা তো অফিসের সবাই দিচ্ছে, রাষ্ট্র কিভাবে মানুষের মধ্যে এই ডেভিয়েশনটা তৈরি করে, এই বিষয়টা আমরা জোরালোভাবে উঠিয়ে ধরেছিলাম। আমাদের আরেকটি বিষয় ছিল যে আমাদের কাছে প্রচুর রিপোর্ট ছিল, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই বলেছিলেন যে ম্যাটারনিটি লিভের বিষয়টা, মাতৃত্বকালীন ছুটির বিষয়টা, এবং শুধুমাত্র মাতৃত্বকালীন অবস্থার কারণে অনেকেরই চাকরিচ্যুত করা হয়েছে এবং এই সময়টা তারা অফিসে না আসার কারণে তাদের জায়গায় নতুন অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে, তাদের ছুটিটাকে পর্যন্ত তাদেরকে কোনো অ্যাকসেপ্ট করা হয়নি, অর্থাৎ তারা যখন ছুটি চাইতে গেছে সেটাকেও পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি। এটা আসলে এই মডার্ন যুগে একেবারেই চলে না, একেবারেই এটা সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ যেখানে মাতৃত্বকালীন ছুটিটা এখন ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান ম্যাটারনিটি লিভের সুবিধা ভোগ করছেন বিভিন্ন মেয়াদে। তো এই বিষয়টা বলার পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে বিষয়টা পেয়েছিলাম, জানতে পেরেছিলাম, তারা তাদের বক্তব্যে যেটা বলেছিলেন যে তারা আসলে এই বিষয়টা প্রথমবারের মতো জানলেন, এই বিষয়টা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তো আমি আউটসোর্সিং নেতৃবৃন্দকে এই জন্যই ধন্যবাদ জানাই যে আসলে শুধু মাঠের কর্মসূচি দিয়ে হয়তো আকৃষ্ট করা যায়, সমস্যাগুলোর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা যায় বিভিন্ন কর্তৃপক্ষের এবং সাধারণ মানুষের, মিডিয়া কাভারেজ করে বিভিন্ন পর্যায়ে, কিন্তু এটার সাথেও তারা যে এই ধরনের একটা সরকারের যে নীতি নির্ধারক যারা, তাদের সাথে যে এই ধরনের একটা আলোচনার টেবিলে বসতে পেরেছিলেন বা বসার পরিবেশটা তৈরি করতে পেরেছিলেন, যাদের কাছ থেকে মূলত এই সুপারিশগুলোর মাধ্যমে মূলত আজকের এই 2025 সালের নীতিমালাটা হয়েছে। সুতরাং এটা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ তাদের ছিল এবং এর জন্য তাদের পিছনে যে তারা যে পরিশ্রমটা করেছিলেন এবং তারা যে এফোর্টটা দিয়েছিলেন, তারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যে ছোটাছুটিগুলো করেছিলেন, সেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। এবং যারা অ্যাকচুয়ালি কাজ করেন তারা এভাবেই কাজগুলো করেন এবং সফলতার জন্য আসলে এই কাজটাই প্রয়োজন, সফলতার জন্য মোটিভেশনের প্রয়োজন এবং সফলতার জন্য আসলে আন্তরিকতাটা এবং একটি গোল নির্ধারণ করে সেই গোল বা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই আসলে বেসিক বিষয়, মূল বিষয়। কোনো প্রচারণা আসলে
আপনাকে সাকসেস খুব বেশি এনে দিতে পারে না যদি কিনা আপনি ডিটারমাইন্ড না হন। তো আমার আউটসোর্সিং যে নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই এই কাজটি সুন্দরভাবে করেছেন এবং যার ফলশ্রুতিতে 2018 সালের নীতিমালাটা বাতিল করা হয়েছে এবং 2025 সালের একটি নতুন নীতিমালা আমার আউটসোর্সিং ভাই বোনেরা পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা পর আপনারা দেখেছেন আমি এটাকে তাদের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন বলেছিলাম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, স্যার এটা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হলো, কারণ আমাদের চাকরিতে স্থায়ী হলো না, আমাদের তো বেতন আমরা যেভাবে বাড়তে চেয়েছিলাম সেভাবে বাড়লো না, আমাদের ঠিকাদার তো রয়েই গেল, তাহলে এটা কিভাবে হলো? দেখুন, অবশ্যই এটা হয়তো আমাদের আকাঙ্ক্ষার আসলে শেষ নেই, আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ওইভাবে হয়নি, কিন্তু তারপরেও আপনাকে বলতে হবে যে এটা আমাদের একটি আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এই জন্য বলতে হয় যে আমরা দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্ট বা যারা ছিলেন তাদের কাছে এই দাবিগুলো তারা একেবারেই একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে এই কোম্পানি দ্বারা পরিচালিত হয়। আমরা নানা রকম হয়রানির বিষয়গুলো আমরা দেখেছি এবং কোনো জায়গাতেই আমরা এই কথাগুলো বলতে পারি নাই। ইভেন আদালতে বলতে গিয়েও আমাদেরকে নানা কথা শুনতে হয়েছে এবং আমরা আসলে কারা, আমাদের লিগ্যাল বেসটা কি, আমরা তো একেবারে নোবডির মতো, জাস্ট একটা স্লেভারি, এদের কোনো অথরিটি নাই, এই ধরনের কথাগুলো শুনতে হয়েছে। অ্যাটলিস্ট 2025 সালের নীতিমালাটা আপনি দেখবেন যে সেখানে কিন্তু এই শ্রমিকদের আউটসোর্সিং ভাই বোনেদের কিছুটা হলেও একটু অধিকার বা স্বার্থ বা তাদের স্বার্থটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ঠিকাদারিটা বহাল রয়েছে, কিন্তু ঠিকাদারিটা বহাল রাখার সাথে সাথেও এখানে কিন্তু বিকল্প ব্যবস্থাটাও রাখা হয়েছে। যদিও হয়তো অনেকে বলবেন যে বিকল্প ব্যবস্থা আগেও ছিল, কিন্তু আগে যে বিকল্প ব্যবস্থা ছিল সেটিকে আসলে বিকল্প ব্যবস্থা বলা যায় না, কিন্তু এখানে যে বিকল্প ব্যবস্থাটা আছে, সরকারের এই বিশেষায়িত যে প্রতিষ্ঠান সেবা ক্রয় করতে পারবে অথবা ব্যক্তির সাথেও করতে পারবে। এখানে শুধু এটাই না, এটা টোটাল বিষয়টা মনিটরিংয়ের জন্য, অর্থাৎ কোম্পানি সরাসরি যে আপনাকে বাতিল করে দিবে, একেবারে ইচ্ছে হলে আপনাকে বলে দিল যে কালকে আর অফিসে যাওয়ার দরকার নাই, সেখানে আরেকজনকে রিপ্লেস করলো, এটা কিন্তু এই নীতিমালায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেবা ক্রয়কারী এখানে যাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া কারোর চাকরি কোম্পানি কাউকে বাদ দিতে পারবে না। এটা করতে গেলে অবশ্যই যারা ক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ আপনাদের যে গভর্নমেন্ট অথরিটি আছে সেই অথরিটির কাছে আপনাদের পারমিশনটা নিতে হবে। তো এই বিষয়গুলো এখনই। আচ্ছা, হৃদয় আহমেদ, এই গেজেট তো কথা উল্লেখ না, আচ্ছা কি হবে এটা, বয়স্ক ভাতা দেওয়া হোক? জি, এটা তো অবশ্যই, এটা তো আসলে বয়স্ক মানুষের জন্য না। যে ধন্যবাদ আপনাকে। তো দেখুন, অনেকেই যে জানতে চাচ্ছেন যে এই গেজেটটা আসলে বা এই যে নীতিমালাটা কবে থেকে কার্যকর হবে। নীতিমালাটা অলরেডি ইফেক্টিভ। আপনারা জানেন যে ওখানে যে 11 ধারায় যেটা আমরা বলা হয়েছে যে সেটা অবিলম্বে কার্যকর হবে এবং বলা হয়েছে, অর্থাৎ এটা যখন এটা নীতিমালাটা জারি হয়েছে তখন থেকে এটা কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। অনেকে জানতে চেয়েছেন যে নীতিমালা যদি কার্যকর হয় তাহলে আগে থেকে যারা জব করে যাচ্ছেন তাদের কী হবে। দেখুন, তাদের জব কন্টিনিউ থাকবে, কারণ আপনারা তো অবশ্যই একটি কন্ট্রাকচুয়াল জবে আছেন। আউটসোর্সিংটা একটু চুক্তিভিত্তিক এবং আপনাদের এই চুক্তিকালীন মেয়াদ বা এই বিষয়টা কোনো হেরফের হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে, এই বিষয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। স্যার, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক নিয়ে কিছু বলেন। জি, কাউসার আহমেদ, জি ধন্যবাদ। দেখুন, এই বিষয়টা তো আলাদা একটি নীতিমালা হয়েছে, অবশ্যই পরবর্তীতে কোনো এক সময় অবশ্যই আপনাদের এই বিষয়টা আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার, এই নীতিমালা আমাদের চাকরির কোনো নিশ্চয়তা তো নাই, এতে আমাদের কি উপকার হলো স্যার? দেখুন, চাকরির নিশ্চয়তার যে বিষয়গুলো আপনারা, এটা আমাদের সবার জন্যই একটু, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চাকরির একটা নিশ্চয়তা থাকুক, অন্তত হুটহাট করে। কিন্তু যখন আপনাদের একটি আউটসোর্সিং সরকারের একটি পলিসি হয়, আউটসোর্সিং পলিসি একটি কন্ট্রাক্ট বেসিস একটা চাকরি হয়, তো সেই বিষয়টার এখন যেমন বলা হয়েছে যে মিনিমাম 2 ইয়ার্স এই একটি কন্ট্রাক্টের মেয়াদ থাকবে। যদিও সরকার এটা পরিবর্তন করতে পারবে, কিন্তু যদি বলে দেওয়া হয় এবং এটা এক্সটেনশন হয় বা বিভিন্নভাবে কোম্পানি নিয়োগ হয়,
এই অর্থে যদি বলেন যে চাকরির নিশ্চয়তা সেটা আর নীতিমালা বা আউটসোর্সিংয়ে থাকে না। আউটসোর্সিং অলওয়েজ একটি টেম্পোরারি, এবং এই বিষয়টা আগে যেখানে ছিল যে আপনাদেরকে ইচ্ছে মতো আপনাদেরকে বাতিল করে দিবে, যখন খুশি আপনাদেরকে অফিস থেকে কোম্পানি তাদের ইচ্ছে মতো লোক নিয়োগ দিবে, ইচ্ছে মতো বাতিল করবে, এই বিষয়টাকে লাগাম টেনে দেওয়া হয়েছে। এই বিষয়টা এখান থেকে আর তাদের পক্ষে সম্ভব হয় নাই। ইয়াসিন খান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। সোহাগ হোসেন, স্যার আমরা কতদিন চাকরি করতে পারবো সেটার বিষয়ে একটু বলেন। আউটসোর্সিং, দেখুন এখানে চুক্তি কন্ট্রাক্টের প্রাথমিক মেয়াদ 2 বছর হিসাবে বলা হয়েছে। এটা বৃদ্ধি বা কম সেটা কর্তৃপক্ষ করবে। আসিফ খান, দপ্তরি নিয়োগ সম্পর্কে বলেন স্যার। অবশ্যই এই বিষয়টা তো আমি আপনাদেরকে বলেছি এবং আরও বিস্তারিত বলার চেষ্টা করব। দপ্তরি কাম প্রহরীদের আইনি নোটিশ নিয়ে কিছু বলুন, প্রাথমিক দপ্তরি কণ্ঠ। দেখুন এটা তো আইনি নোটিশটা তো নিয়ে এটা একটা বিস্তারিত বিষয়। আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন। তো একটু ধৈর্য ধরেন, আপনারা জানতে পারবেন অ্যাকচুয়ালি আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। কারণ আপনাদের বিষয়টা ঠিক বলতে গেলে এটা বলতে হয় যে যখন আপনারা আপনাদের মূল বিষয়গুলো মামলাটা ছিল, এখন সেটার থেকে আপনারা সুইচ করেছেন দেখে মনে হচ্ছে সেটা নিয়ে এখন আপনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি বা সিস্টেম তৈরি হচ্ছে, একটার পর একটা আপনারা কাজ করে যাচ্ছেন। অবশ্যই আপনারা আপনাদের নেতৃবৃন্দের কাছে যোগাযোগ রাখবেন, তারা আসলে কোন অ্যাঙ্গেলে কীভাবে কাজগুলো করতে চাচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। মেয়াদ আচ্ছা না, এটা দেখুন প্রত্যেকের যে সার্ভিস একটা রুলস থাকে, এবং 18 সালের নীতিমালা অনুযায়ী মূলত এই নীতিমালা দ্বারা বাতিল করা হয়েছে। তো প্রত্যেকেই যারা যেখানে অ্যাপয়েন্টেড হন না কেন, তারা সেখানে একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এবং একটা নীতিমালা বা একটি বিধিবিধানের আলোকেই আসলে অ্যাপয়েন্টেড হয়। তো তাদের জন্য সেই বিধিবিধানটাই প্রযোজ্য হয়, যদি কিনা সেখানে কোনো পরিবর্তন না আসে। তো সুতরাং দপ্তরি ভাই বোনেরা তাদের যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে সেটা আসলে 18 সালের নীতিমালার আলোকে না, সুতরাং এই বিষয়টা তাদের উপরে ইফেক্ট করবে বলে মনে হয় না। জি আপন জয়, আগামীদের বোনাস কি পাবো? 2 মাস আছে। অবশ্যই আপনারা আগামীদের বোনাস পাবেন, কারণ এটা তো অলরেডি ইফেক্টিভ এবং এটা তো কার্যকর করা হয়েছে। এবং অবিলম্বে কার্যকরের কথা বললে আমরা ধরে নিতে পারি যে যখন পর্যন্ত এটা অফিসিয়ালি এটা অ্যালাউ করা হয়েছে, অফিসিয়ালি এটাকে সার্কুলেট করা হয়েছে, তখনই এই বিষয়টি অবশ্যই কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। এবং এর আলোকেই যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন, এই বিষয়টি নিশ্চয়তা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আমি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে নুরুন্নবী বলছি। স্যার এই 2 বছর পর কি আমাদের চাকরি চলে যাবে না থাকবে? জি দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখুন চাকরি চলে যাওয়ার যে বিষয়টি সেটা নির্ভর করবে আসলে এখানে একটি কথা বলতেই হয় যে যখন কোনো পার্টিকুলার কন্ট্রাক্ট থেকে থাকে, আপনাকে কিন্তু প্রাথমিকভাবে ধরে নিতে হয় যে চুক্তিকালীন সময় পর্যন্ত আপনি কাজ করার জন্য এন্টাইটেল। এটা হলো আইনের ভাষ্য। অর্থাৎ আমাকে যদি কোনো কাজে বলা হয় যে আপনি 1 সপ্তাহ এই কাজটা করবেন, এই কাজের মেয়াদ আপনার 7 দিন, তাহলে ধরে নেব যে আমি 7 দিনের জন্য অ্যাপয়েন্টেড। পরবর্তীতে যদি সেটা কর্তৃপক্ষ এক্সটেনশন করে আমি সেই সুযোগটা পাবো, বা যদি কর্তৃপক্ষ সেটাকে এক্সটেনশন না করে আমাকে সেটাও আমাকে মেনে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। চঞ্চল মাহমুদ, আমরা যারা প্রকল্পে আছি তাদের প্রকল্প শেষ হয়ে গেলে আমরা কই যাব, কি করব? আমাদের তো চাকরির বয়সও থাকে না, তখন এই ব্যাপারে কি? দেখুন এটা অনেক বড় একটা বিষয়। আপনারা জানেন যে এই বিষয়টা একটু আলোচনা করতে গেলে আমাদেরকে একটু আইনি প্রক্রিয়ায় যেতে হয়, এবং যারা আপনার আউটসোর্সিং নেতৃবৃন্দ আছেন আমি ইতিমধ্যে তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে 2000 সালের আগে আমাদের যারা আপনারা প্রকল্পে চাকরি করেছিলেন একটা সার্টেন মেয়াদ পর্যন্ত, তাদের লেজিটিমেট এক্সপেকটেশন আইনের ভাষায় একটি থিওরি আছে। সেই থিওরির আলোকে মহামান্য আদালতে অনেক ক্ষেত্রে আমরা প্রচুর দেখেছি যাদেরকে অ্যাবজর্পশন করা হতো, অর্থাৎ যারা প্রকল্প ছিলেন প্রকল্প শেষে তাদেরকে ওই সেম পোস্টে তাদেরকে রেভিনিউ বাজেটে অর্থাৎ রাজস্ব খাতে আত্মীকরণ যেটা অ্যাবজর্ব করা হতো। তো এই বিষয়টা প্রচুর পরিমাণেই হয়েছে। এটা প্রাইমারি স্কুলের টিচারদের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা আমরা দেখেছি, আমরা নিজেরাও এটা করেছি। পরবর্তীতে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে একটি জাজমেন্ট
রিপোর্টেড একটি জাজমেন্ট আসে, যে জাজমেন্টের আলোকে মূলত বলে দেওয়া হয় যে লেজিটিমেট এক্সপেকটেশনের যে থিওরি সেটা আসলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে বা চাকরি যে রেভিনিউ বাজেটে প্রকল্প শেষে যারা যে রাইট বা অধিকার হিসাবে আপনি যে রেভিনিউ খাতে যাবেন, সেটা যে আপনার একটা ম্যাটার অফ রাইট, সেটাকে আর বলা যাবে না। কারণ যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলে দেওয়া হলো যে তাদের নিজস্ব রুলস রেগুলেশনস অনুযায়ী তারা যদি স্থায়ী নিয়োগ দিতে চায় তাহলে তাদের স্থায়ী রুলস রেগুলেশন অনুযায়ী সেটা করবেন। আপনি চাকরি করছেন এই জন্য আপনি দাবি করতে পারবেন না যে আমি প্রকল্পে ছিলাম, আমাকে সরকারি দেন। যার পর থেকেই মূলত এই বিষয়টা আমাদের মাঝে এই লেজিটিমেট এক্সপেকটেশনের এই থিওরিটা এখন পর্যন্ত কার্যকর না। যদিও ওই জাজমেন্টটা রিভিউ করার একটা সুযোগ আছে আইনের ভাষায়। আপনারা জানেন যে ওই জাজমেন্টটা যখন হয়েছে বা ওই জাজমেন্টটা সম্পর্কে অনেক বক্তব্য আছে অনেকে, তো সেই জাজমেন্টটা আইনগতভাবে রিভিউ করার সুযোগ আছে। এবং লেজিটিমেট এক্সপেকটেশনের থিওরিটা যদি সেটা আবার পুনর্বহাল হয়, তাহলে যারা আমাদের প্রকল্পে বিভিন্নভাবে অস্থায়ীভাবে বা যারা জব করে যাচ্ছেন, যারা এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তারা সংশ্লিষ্ট পদে এবং প্রতিষ্ঠানে তাদেরকে যে অ্যাবজর্পশনের যে আত্মীকরণের যে বিষয়টি, সেই সুযোগটা হয়তো আবার তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, যেখানে যেটা বলছিলাম, আমরা যখন এই বিষয়টি অথরিটির কাছে উঠায় বারবার জোরালোভাবে বলেছিলাম, এবং আমরা 25 সালের নীতিমালায় এখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে 2টা বোনাস, তারা 50%, আমাদের যে বেতনটা আছে তার 50% হিসাবে 2টা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন। অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের যে বৈশাখী যে ভাতাটা আছে 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যে বেতনের, সেখানে দেওয়ার একটা বিধান এখানে আনা হয়েছে। এবং মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টি, সেটি 45 দিনের একটি ছুটি প্রাথমিকভাবে করা হয়েছে। দেখুন, এই যে বিষয়গুলো করা হয়েছে, এটাকে আপনারা অবশ্যই প্রাথমিক একটি অর্জন হিসাবেই আপনাদের জন্য বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। কারণ হ্যাঁ, এই যে দেখুন 45 দিনের ছুটিটা, এখন আপনার কথা বলার সুযোগ আছে। আগে এই ছুটিটা মোটেও ছিল না, যার ফলে আমাদের শুরু থেকে বলতে হয়েছিল, কেউ এটাকে ওভারলুক করলে আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমাদের যে বোনটা একেবারে অ্যাডভান্স স্টেজে থাকে, 45 ডেজ তাকে যদি একটু রেস্টে দেওয়া হয় বর্তমান যে 25 সালের নীতিমালা অনুযায়ী, সেটাও কিন্তু প্রকারান্তরে তার জন্য একটা বেনিফিট বা তার জন্য একটা অনেকটা সুবিধাজনক পর্যায়ে তাকে নিয়ে যায়। অর্থাৎ তার একটা মেন্টাল একটা প্রেশারটা কমে যায়। এইটা যদিও ডিসক্রিমিনেশন হয়েছে এখানে, কারণ 45 দিনের ছুটিটা আসলে কেন 45 দিনের ছুটি হবে? যদি ম্যাটারনিটি লিভ আমাকে দিতেই হয়, অন্য প্রতিষ্ঠানের যারা ম্যাটারনিটি লিভে যায়, সরকারিভাবে যারা ম্যাটারনিটি লিভে যায়, আমি তো সেই লিভটাই পাবো। তো এই বিষয়ে আমাদের কথা বলার সুযোগ আছে, এই বিষয়টা আমাদের আলাপ আলোচনার সুযোগ আছে, এই বিষয়টা আমাদের আইনি প্রক্রিয়ায় যাওয়ারও সুযোগ আছে। তো এই বিষয়গুলো যখন সরকার এই বিষয়গুলো যখন অ্যাকসেপ্ট করেছে, প্রাথমিকভাবে আমরা ধরে নেব যে এটি আমাদের জন্য অবশ্যই একটি আকাঙ্ক্ষা, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেটার কিছু না কিছু একটি প্রতিফলন এখানে ঘটেছে। পরবর্তীতে যখন দেখা যাবে যে আমরা এই বিষয়টা একটি বৈষম্যের শিকার হয়েছে আমরা, তখন অবশ্যই এই বিষয়টা আমরা আরও আমার যারা নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই নিজেরা বসবেন এবং তারা যেভাবে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা বলে সেখান থেকে নীতিমালাটা বাতিল করে নতুন একটা নীতিমালা অর্জন করতে পেরেছেন, এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তারা অবশ্যই এই বিষয়টি বলতে পারবেন এবং সেখানে হয়তো এই সমস্যাগুলোর নিরসন হয়। আপনারা অনেকেই যে বিষয়গুলো বলতে চাইছেন যে আসলে এই বিষয়টি তাদের জন্য একেবারেই কিছুই না, কিছুই পাননি। বিষয়টি আসলে কিছুই পাননি এই বিষয়টা বললেও এটা সঠিক বলা হবে বলে আমার কাছে মনে হয় না। অনেক ক্ষেত্রেই আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, কিন্তু তারপরেও আমরা তো একেবারেই আমরা বঞ্চিত ছিলাম। এবং এই নীতিমালাটা যেমন দেখেন, এই নীতিমালাটাই কোম্পানির একটা দায়বদ্ধতার মধ্যে আনা হয়েছে। আপন মারুফ জয়, আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে, যে আলহামদুলিল্লাহ
স্যার মামলার কি অগ্রগতি জানতে পারি? নাসির উদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। মামলার কি অগ্রগতি জানতে পারি? জি দেখুন, মামলাটি আমাদের অবশ্যই কোর্ট প্রসিডিংয়ে আছে এবং কোর্ট খোলার পরে আমরা মামলাটি সম্পর্কে আবারও আমরা চেষ্টা করছি এটাকে শুনানি করার জন্য, এবং তখন অবশ্যই এই অনিয়মগুলো বা আমাদের যে ডিসক্রিমিনেশনগুলো হয়েছে বা আমাদের আরও যে চাহিদা ছিল বা কোম্পানি থাকার কি যৌক্তিকতা আছে, আমরা অবশ্যই নেতৃবৃন্দকে বলবো যে সরকারের যে এই যে কোম্পানিটা রাখার কি যৌক্তিকতা আছে। এখন আমাদের কাজগুলো আরও লিমিটেড হয়ে গেল, কারণ আপনার হচ্ছে যে যখন আমরা দেখেছি যে আমাদের একেবারেই কিছুই ছিল না, তখন আমাদের সব কিছু নিয়েই আমাদের দাবির মধ্যে ছিল। এখন আমাদের দাবিগুলো আরও কনসাইজ হয়েছে এবং আরও সুনির্দিষ্ট হয়েছে। এই সুনির্দিষ্ট দাবিগুলো নিয়ে, যেমন কোম্পানি রাখার কি যৌক্তিকতা আছে, আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে যেগুলো প্রমাণ করে যে আসলে কোম্পানি রাখার কোনো যৌক্তিকতা নেই। অ্যাকচুয়ালি কোম্পানির কাজটা কি, কী করবে কোম্পানি? কোম্পানি তো আউটসোর্সিং কর্মী সরবরাহ করবে। আমি আমার একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা এবং বেকারত্বের অবস্থা কি এতটাই ভালো যে কর্মসংস্থান কি এতটাই বেশি যে এখানে যদি বলা হয় যে এখানে একটা চাকরির সুযোগ আছে সরকারি প্রতিষ্ঠানে, তাহলে সেখানে আপনাকে লোক অন্য তৃতীয় পক্ষ দিয়ে তাদেরকে খুঁজে নিয়ে এসে দিতে হবে যে কোনো লোক পাওয়া যাচ্ছে না, ভাই তুমি আসো, তুমি আমাদের এই দায়িত্বটা নাও এবং তুমি ওখান থেকে মানুষগুলোকে খুঁজে আমার অফিসে সাপ্লাই করো। বাস্তবতা তো আসলে তা না। যদি বাস্তবতা তাই না হয় তাহলে কোম্পানিটা কেন? এবং আমার একটা প্রস্তাবনা ছিল যে আউটসোর্সিং যে রিক্রুটমেন্ট একটা কমিটি, এবং সেখানে যেমন বিভিন্ন পর্যায়ে আছে, সরকারের যে রিক্রুটমেন্ট কমিটি আছে, এনটিআরসি আছে বা বিভিন্ন পর্যায়ে আছে, এই ধরনের একটি কমিটির মাধ্যমে যেখানে যে অফিসে যতটা আউটসোর্সিংয়ের কর্মীর প্রয়োজন হয় তারা সেভাবে আউটসোর্সিং বেস তারা রেখেই তারা সার্কুলার দিতে পারে, এবং সেখানে অবশ্যই যোগ্যতা অনুসারে তারা এই টেম্পোরারি বা তারা যে মেয়াদের জন্য সরকার প্রয়োজন মনে করে সেই মেয়াদের জন্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই আউটসোর্সিং ভাই বোনদের একটি চুক্তি হতে পারে, এবং এই একটা অ্যাপয়েন্টমেন্ট অথরিটির মাধ্যমে তাদের সুযোগ সুবিধাগুলো, তাদের বেতন, তাদের সমস্ত কাঠামোগুলো পরিচালিত হতে পারে। অবশ্যই আমাদের এই প্রস্তাবনা থাকবে এবং আমরা আমাদের এই প্রস্তাবিত যে কমিটি, আউটসোর্সিং অ্যাপয়েন্টমেন্ট কমিটি বা তাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি, আমরা যেন অচিরে এটা করা যায়, সরকার জন্য করে সেটার জন্য অবশ্যই সরকারের সংশ্লিষ্ট যারা অথরিটি আছে তাদের সঙ্গে আমাদের আলোচনার সুযোগ আছে, এবং সেটা যদি যৌক্তিকভাবে আমরা দেখাইতে পারি, বুঝাইতে পারি, তাহলে অবশ্যই এটা কোম্পানি বাদ দিয়ে সরকারের একটা স্বাধীন একটা রিক্রুটমেন্ট অথরিটি আউটসোর্সিং প্রক্রিয়ায় যাদেরকে নিয়োগ দেওয়া হবে সেই অথরিটির মাধ্যমে এটা অ্যাপয়েন্ট দিতে পারে। কারণ যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা তো গভর্নমেন্ট, সরকারের রাজস্ব থেকে যাচ্ছে। উপরন্ত মাঝেই কোম্পানি আমার এই আউটসোর্সিং ভাই বোনদের তাদের যে অধিকারটা, তাদের যে ফাইন্যান্সিয়াল তাদের যে রাইটটা, সেটাকে তারা খর্ব করছেন, এবং তারা অনেকটা তাদের ম্যান পাওয়ার বিজনেসের মতো তাদের সঙ্গে আচরণ করেন। তো এরকম প্রচুর আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে যে বিষয়গুলো দিয়ে কিন্তু আমরা এই বিষয়টা আমাদের পরবর্তী সমস্যাগুলো সমাধান করতে পারি। যখন আমার আউটসোর্সিং ভাই বোনেরা তাদের একই প্রতিষ্ঠানে তাদের কোনো উৎসব বোনাস ছিল না বা বোনাস থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন, এবং পার্টিকুলার ওই দিনগুলোতে যখন তারা বোনাস ছাড়াই সামান্য কিছু অর্থ দিয়ে যখন পরিবার পরিজন নিয়ে একটি বাৎসরিক ঈদ উৎসব বা এইগুলো পালন করছিলেন অত্যন্ত কষ্ট করে, তখন যে কষ্টটা ছিল, যে সাফারিংসটা ছিল, যে যন্ত্রণাটা ছিল, আমার মনে হয় কিছুটা হলেও এই উৎসব বোনাস বা এই ভাতা দেওয়ার মাধ্যমে বা এই বোনাসের মাধ্যমে সেই সমস্যাটা কিছুটা হলেও তাদের নিরসন হবে। অন্তত এই পার্টিকুলার এই যে অনুষ্ঠানে এখানে তারা একটি বাড়তি আর্থিক সুবিধাটা পাবেন, যেটি কিন্তু ইতিপূর্বে ছিল না। সুতরাং যেটা আমরা পেয়েছি এবং যেটা আমরা পাইনি, যেটা আমাদের দাবি আছে, সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা যৌক্তিক কর্মসূচি অবশ্যই আমরা গ্রহণ করব। সেটা আমরা আইনিভাবে যেমন আমাদের আইনি প্রচেষ্টাটা আমরা করব, ঠিক তেমনি আমাদের যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো বলা যায়, আমার আউটসোর্সিং যারা নেতৃবৃন্দ আছেন তারা যে প্রচেষ্টাটা ইতিপূর্বে করেছেন সেই প্রচেষ্টাটা আমি বিশ্বাস করি কন্টিনিউ থাকবে।
জি আব্দুল জলিল, আমরা একই দেশের মানুষ, এখানে কেউ সরকারি আবার কেউ আউটসোর্সিং, বৈষম্য আর দূর হলো কোথায়? জি ধন্যবাদ আব্দুল জলিলকে। অ্যাকচুয়ালি একটি দেশের চাকরির মধ্যে এই ধরনের ভ্যারিয়েশন কিন্তু থাকেই, কারণ সরকারি, বেসরকারি, সরকারি, আউটসোর্সিং, সরকারের এক একটা পলিসির মধ্য দিয়েই মূলত বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অ্যাপয়েন্ট করা হয়। এবং এই পলিসিতে আমাদের যেটা দেখার বিষয়, যে পলিসির মধ্য দিয়েই সরকার ম্যান পাওয়ারকে বা তাদেরকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য মানুষকে রিক্রুট করুক না কেন, অ্যাটলিস্ট মানুষের যে হিউম্যান রাইটস, মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস এবং মানুষ যে ডিসক্রিমিনেশনের জন্য শিকার না হয়, তার বেসিক চাহিদা যেন পূরণ হয়, তার বেতনগুলো যেন সেই সময়ে সেই সমাজ ব্যবস্থায় একটি পরিবার নিয়ে চলার উপযোগী হয়, সেই বিষয়গুলো আমাদের দেখার বিষয়। তো সুতরাং পলিসি ডিসিশন এবং সেই ডিসিশনে আমাদের রাইটটাকে কার্টেল করা হলো কিনা, পলিসি ডিসিশন এবং সেই ডিসিশনে আমি ডিসক্রিমিনেশনের শিকার হলাম কিনা, দ্যাট ইজ দ্য মেইন ফোকাস। আমাদের অবশ্যই এই ফোকাসটা দিতে হবে এবং এজন্য আমাদের সাংগঠনিকভাবে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া এবং আইনি প্রক্রিয়ায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাদ মনির, 10 বছর পর টাকা কোনো যুক্তি কোথায় বেতনটা বৃদ্ধি করলো, এটা দেখি তারা জীবনযাপন করতে পারবে। দেখুন, এটা হচ্ছে এই বৃদ্ধিটা বর্তমান হয়তো দ্রব্যমূল্যের এই বাজারে এই বৃদ্ধিটা আসলে একেবারেই যৌক্তিক না, কিন্তু আমি যে প্রথম আপনাদেরকে বললাম যে আপনাদের সমস্যা সম্পর্কিত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতেন না। আপনারা একটু মাথায় নেন বিষয়টা, আপনাদেরকে টেক ইট মাইন্ড যে আপনারা যে এতগুলো প্রবলেমের মধ্যে ছিলেন, ফর দ্য ফার্স্ট টাইম আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বা আপনারা যারা এটা নিয়ে কাজ করছেন, তাদের প্রতি আপনারা অবশ্যই আস্থা এবং ভরসা এবং তাদের জন্য দোয়াও করবেন যে তারা ফর দ্য ফার্স্ট টাইম একটি পর্যায় তৈরি করেছেন, একটি ফোরামে গেছেন, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের এই সমস্যাগুলোর কথা তারা বলতে পেরেছেন এবং সেই সমস্যা কিছু না কিছু হলেও সংশ্লিষ্ট অথরিটি সেটা বাস্তবায়ন করেছে। সুতরাং আজকের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনারা দীর্ঘদিনই সাফার করে আসছেন, তো সেই সাফারিংসটার কিন্তু একটা নিরসন হয়েছে। যখন একটা পর্যায়ে নিরসন হয়েছে তখন আপনারা ধরতেই পারেন, আশাই করতে পারেন, যদি আমরা এই এফোর্টটা আমরা কন্টিনিউ করতে থাকি বা আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত থাকে, আমরা যদি আমাদের ডিসক্রিমিনেশনগুলো দেখাইতে পারি, আমরা যদি আমাদের বর্তমান বেতন, আমাদের বাজার কাঠামো বা আমাদের বর্তমান জীবন পরিচালনার জন্য কতটুকু আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে বা অন্যান্য যারা একই প্রতিষ্ঠানে বেতন পাচ্ছে তাদের থেকে আমরা কতটা বৈষম্যের শিকার হচ্ছি, এগুলো একটু রিসার্চেবল বিষয়। এবং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কাজ করব, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা বিভিন্ন ফোরামে কথা বলবো, আমার মনে হয় সেই বিষয়টাও আমরা নিরসন করতে সক্ষম হব। তো সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো যে এখন পর্যন্ত আমাদের হয়তো আরও অনেক দূর যাওয়ার বাকি, তবে যেহেতু আমরা 2018 সালের নীতিমালাটা আমাদের জন্য অত্যন্ত পেইনফুল এবং একেবারেই বৈষম্যমূলক ছিল, সেই নীতিমালাটা যেহেতু বাতিল হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের প্রতি সদয় হয়ে যেহেতু সেই নীতিমালাটা বাতিল করে দিয়েছেন, নতুন নীতিমালায় বেশ কিছু বিষয় তারা সংযোজন করেছেন এবং আমরা আশা করি যে আমরা কর্তৃপক্ষকে আরও বেশি তাদেরকে আমাদের সমস্যাগুলো বোঝায় এবং তাদেরকে কনভিন্স করে আমাদের যে সমস্যাগুলো আরও আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব। জি হায়দার ইব্রাহিম স্যার, আউটসোর্সিং নীতিমালা 25 সুযোগ সুবিধাগুলো কি প্রকল্পের আউটসোর্সিং কর্মীরা সুযোগ সুবিধা পাবে? দেখুন, প্রকল্প এবং যেখানেই যাক আপনাদেরকে মেইন বিষয়টা দেখতে হবে যে আপনারা 2018 সালের নীতিমালার আলোকে কি না, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট 2018 সালের যে নীতিমালা ছিল সেই নীতিমালার আলোকে এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনাদের কন্ট্যাক্টটা হয়েছে কিনা, অবশ্যই সেক্ষেত্রে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। দুঃখ মিয়া, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সোহেল রানা, স্যার কোনো প্রণোদনা আসলে পাবো কিনা? দেখুন, এটা তো যেহেতু একটা নীতিমালা হয়েছে, নীতিমালার মধ্যে যে বিষয়টি আছে সেই বিষয়টির মধ্যে আপনাদের কনসেন্ট্রেট করতে হবে, কারণ নীতিমালায় বলা না থাকলে সেটা অ্যাকচুয়ালি দেওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি আসলে থাকে না, কারণ প্রত্যেকটা নিয়োগ বা প্রত্যেকটা দেওয়া সরকারি প্রত্যেকটা কাজ একটা বেসিক একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড
কন্ডিশন একটা পলিসি অনুযায়ী নির্ধারণ হয়ে থাকে এবং পলিসি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। আপনাদেরটাও ঠিক তেমনি, যেমন 18 সালের নীতিমালা অনুযায়ী পরিচালিত হতো, এখন এই বিষয়টা 2025 সালের নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। স্যার 2025-এর নীতিমালা অনুযায়ী 24 ঘন্টার বিষয়টি বলেন, এমডি জহুরুল ইসলাম। দেখুন 2025 সালের নীতিমালায় আসলে 24 ঘন্টার বিষয়টি নেই, এই বিষয়টি এখানে এটা মেটারও না। তবে আপনি দেখুন যে 2025 সালের নীতিমালায় আরও যে একটি বিষয় বলা হয়েছে যে সেটা হলো যে আপনাদের যারা যে কাজে নিয়োগপ্রাপ্ত হন, যে কাজে আপনাদের কন্ট্রাক্ট হন, সেই বিষয়টি আপনারা শুধুমাত্র কাজ করতে পারবেন এবং সেই বিষয়টি আপনাদের ট্রেন আপ করা হবে এবং সেই বিষয়ের বাইরে আপনাদের কোনো কাজে নিয়োজিত করতে পারবে না। আমরা অনেকে অভিযোগ পেয়েছি যে আপনাদেরকে একাধারে বিভিন্ন রকম কাজে আপনাদেরকে লাগানো হয় এবং আপনাদের সাথে কোনোভাবে ইনহিউম্যান আচরণ করা হয় না। তো সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটাও কিন্তু এই নীতিমালা প্রোটেকশন দিয়েছে, অর্থাৎ আপনারা যে কাজের জন্য অ্যাপয়েন্টেড আপনারা শুধুমাত্র সেই কাজটাই করবেন এবং কোম্পানি যদি এখানে এই ধরনের কোনো বিষয় থেকে থাকে আপনারা কোম্পানির এগেনস্টে এলিগেশন বা অভিযোগ দেওয়ার জায়গাটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। জি, এটা কবে থেকে কার্যকর হবে? স্যার জি ধন্যবাদ। জি দেখুন, এটা তো অবিলম্বে কার্যকর হবে, অর্থাৎ এটা কার্যকর হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। রাজু খান, স্যার এই নীতিমালা কার্যকর কবে হবে? যদি কার্যকরের কথা বলেন, জি রাজু খান আপনাকে ধন্যবাদ, তাহলে এটা কার্যকর হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। স্যার আপনার জন্য আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। জি অবশ্যই ধন্যবাদ আপনাকে, আমিও আপনাদের জন্য দোয়া করি। জি ধন্যবাদ স্যার। আমরা ফায়ার সার্ভিস আউটসোর্সিং ব্যবস্থা আমরা 24 ঘন্টা কাজ করতে হয়। জি অবশ্যই এই বিষয়টি কাজ করার কোনো সুযোগ নাই। আপনারা এই নতুন নীতিমালাটা দেখবেন এবং সংশ্লিষ্ট অথরিটিকে জানাবেন যে এই নীতিমালা অনুযায়ী যেন আপনাদের সাথে আচরণটা করা হয়। স্যার মেহেদি হাসান, স্যার 2025 নীতিমালায় লেখা আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমাদের বেতন দেওয়া হয়, একটু বুঝতে দেখুন। এটা আপনাদের বেতন পরিশোধের বিষয়ে নানা অনিয়ম ছিল এবং আমরা এটাও জেনেছি যে আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় ব্যাংকের চেক বা বিভিন্ন বিষয় নিয়ে রাখা হতো এবং আপনারা যে বেতনটা সরকার এইভাবে যে আপনাদের জন্য যে বেতনটা বরাদ্দ হতো সেখানে আপনাদের এই বরাদ্দকৃত অর্থ আপনারা ঠিকমতো পেতেন না। আপনাদেরকে সেখান থেকেও কোম্পানি একটি পরিমাণ তাদেরকে নিয়ে রাখতে বিভিন্ন বিষয়ে আপনাদের বেতনটা পাওয়ার ক্ষেত্রেও আপনাদের হয়রানির শিকার হতে হতো। সেক্ষেত্রে এই নীতিমালা স্পষ্টভাবে বলা হয়েছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসটা সেখানে আপনার যে নির্ধারিত ফোনের মাধ্যমে একটা মেসেজের মাধ্যমে যেভাবে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের বেতনগুলো ঢুকে তাদের অ্যাকাউন্টে, আপনাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে, ঠিক সেভাবেই আপনাদের বেতনগুলো চলে যাবে। এজন্য আপনাদের কোম্পানির কাছে যাওয়ার দরকার নেই। এবং নীতিমালায় আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে, পরবর্তী মাসের প্রথম সপ্তাহে আপনাদের বেতন প্রদানের নিশ্চয়তা করা হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে এই সুযোগে একটু কথা বলি যে যখন এই বিষয়গুলো ক্ল্যারিফাই করা হয়, যখন একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, যেমন 2018 সালের নীতিমালায় কোনো নির্ধারণ কিছুই ছিল না এবং আপনাদের কি অধিকার, কি বিষয়, কিভাবে বেতন, কিভাবে নিয়োগ, কি পাবেন কি না পাবেন, নাথিং এলস, কিছুই ছিল না, যার ফলে কোম্পানি তার ইচ্ছে মতো আচরণ আপনাদের সাথে করতো। যেহেতু 2025 সালের নীতিমালায় কিছু নির্দিষ্ট বিষয়কে স্পেসিফিক করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো যদি তারা পরিপালন না করে আপনাদের কিন্তু যাওয়ার জায়গা আছে। অর্থাৎ একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন সরকার কোনো রাইট আপনাকে দেয়, সেই রাইটটা যদি কোনোভাবে খর্ব হয়, সেই রাইটটা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু সরকারি বিভিন্ন অর্গান আছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইভেন আদালতও আছে। তো আপনাদের সেই বিষয়ে তো কথা বলার জায়গা তৈরি হয়েছে। সুতরাং অবশ্যই যখন লিখিতভাবে বা আপনাদেরকে যখন সরকার কমিটমেন্ট করে যে আপনারা এই বিষয়টি পাবেন বা এইভাবে পাবেন, তখন সেটা বাস্তবায়ন করার সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব এবং তাদের আইনগত দায়িত্বের মধ্যে পড়ে যায় এবং সেই আইনি দায়িত্ব যদি কেউ পালন না করে ডেফিনেটলি আপনারা তার বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন। রাজু খান, স্যার সার্বজনীন পেনশন, যেহেতু সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আপনাদেরকে বলা হয়েছে, এই বিষয়টা যদিও ডিটেলস বলা হয়নি, আপনারা জানেন যে সরকার সবার জন্য পেনশন স্কিম চালু করেছে, বিশেষ করে বেসরকারি যারা চাকরি বা বিভিন্ন পর্যায়ে আছেন। তো এটি তারই একটা অংশ। অবশ্যই বিষয়টি আপনারা বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন যে এখানে আপনারা কীভাবে ইনক্লুড হবেন। তবে যেহেতু
সার্বজনীন পেনশনের একটা স্কিম আছে, সেই স্কিমে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন মর্মে এই নীতিমালাতে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে আপনারা আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন, আবার হয়তো আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো উত্তর আপনারা এখন পর্যন্ত পান নাই। আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার জন্য। তো আপনারা 2025 সালের নীতিমালা ইতিমধ্যে আপনাদের সবারই হাতে হাতে পৌঁছে গেছে, এই বিষয়টা আপনারা সবাই আপনারা জেনেছেন। তো আশা করি যে এটার সঠিকভাবে বাস্তবায়ন হবে। সরকার যে অধিকারগুলো প্রাথমিকভাবে আপনাদেরকে দিয়েছে সেইগুলোর পরিপূর্ণ বাস্তবায়নটা হবে, এবং এই বাস্তবায়নের মাধ্যমে আপনারা আপনাদের যে হার্ডশিপগুলো ছিল বা আপনারা যে বিষয়গুলো সাফার করছিলেন সেটা কিছুটা হলে নিরসন হবে, এবং আরও আমাদের অনেক পথ যেতে হবে। আমাদের আরও কাজ করার বাকি আছে। আমরা আশা করছি যে যারা নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই আলাপ আলোচনা করে সম্মিলিতভাবে একটি সিস্টেমেটিক ওয়েতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো আবার উপস্থাপন করবেন, এবং ডেফিনেটলি সেটা যদি যৌক্তিক মনে হয় তাহলে আমি আশা করি যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নীতিমালাতেও সংশোধনী আনতে পারেন, সেই সম্পূর্ণ রাইট তাদের আছে। তো আমি আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, আপনাদের সফলতা কামনা করছি, আপনাদের পারিবারিক এবং সামাজিক জীবনে আপনারা সুন্দর থাকুন এবং সুন্দরভাবে আপনারা চাকরি করুন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আপনাদের সাথে আইনি প্রচেষ্টায় আছি, এবং আইনি প্রচেষ্টায় আমি সার্বক্ষণিক আমার জায়গা থেকে যতটুকু এফোর্ট দেওয়া যায় আমি আপনাদের জন্য সেটা দিব, এতটুকু আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। তো পরিশেষে আবারও আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পক্ষ থেকে আপনাদের দোয়া এবং শুভকামনা রইল। তো আমি আজকের লাইভটা আচ্ছা, এমডি হীরা আজাদ স্যার, শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগে সরকার আমাদের উপহার এই বিষয়ে কিছু বলতেন। জি দেখুন, এটা শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট। আমি ইতিপূর্বে একটা আলোচনায় বলেছিলাম যে এই সংস্কার কমিশনের একটি রিপোর্ট তারা শুধু আউটসোর্সিং না, আরও অনেকগুলো বিষয় নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট দেবেন। আমি এজন্যই মূলত আকাঙ্ক্ষা আমাদের প্রতিফলন হিসেবে বলেছিলাম যে সেই রিপোর্টটা দেওয়ার পরে সেটাকে যাচাই বাছাই করার পরে সেটিকে বাস্তবায়ন করাটার যে সময় সাপেক্ষ যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু একটা আনসার্টেন একটা বিষয়, এবং সেটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা এই গভর্নমেন্ট কতটুকু বাস্তবায়ন করবে নাকি পরবর্তী গভর্নমেন্টের উপরে বাস্তবায়নের দায়িত্বটা থাকবে, নানা বিষয়ে কমপ্লেক্স ছিল, জটিলতা ছিল। তো তার মাঝেও আপনারা আপনাদের সমস্যাগুলো উঠায় ধরতে পেরেছিলেন প্রপারলি, যার ফলে সরকার কিন্তু সেই রিপোর্টের বাইরে এসেও আপনাদের জন্য একটা উপহার হিসাবে এই নীতিমালাটা বাতিল করে নতুন নীতিমালাটা ঘোষণা করেছিলেন, যার ফলে আমি মূলত বলেছিলাম যে এটা আসলে আমাদের জন্য একটা আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের আকাঙ্ক্ষার কিছু একটা প্রতিফলন এটা। তো যাই হোক, অনেকগুলো বিষয় আছে, পরবর্তীতে আপনাদের সাথে আমার আবারও কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে। আমি নিয়মিত আপনাদের সাথে আলোচনায় থাকবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা কামনা করছি, এবং যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের সমৃদ্ধি কামনা করছি, এবং আপনারা ভালো থাকবেন সেই দোয়া করছি। ধন্যবাদ সবাইকে। নূর নবী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এই বক্তব্য রাখার জন্য, অনেক ধন্যবাদ। জি আপনাকে অনেক ধন্যবাদ। এমডি রায়হান স্যার, আমার দেখবেন প্লিজ। অবশ্যই আমি আমার সাধ্যমতো আপনাদের পক্ষে আইনি প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই লাইভ প্রোগ্রামটা আজকে শেষ করতে হচ্ছে। আশা আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। জি ধন্যবাদ সবাইকে।